দশকের পর দশক ধরে ইরান মাটির গভীরে খুঁড়ে চলেছিল। তারা তৈরি করেছিল একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ সামরিক সভ্যতা। মাইলের পর মাইল সুড়ঙ্গ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ঠাসা করিডর এবং মাটির গভীরে তৈরি কমান্ড সেন্টার, যেখানে কোনো বোমা কখনো পৌঁছতে পারবে না বলে তারা বিশ্বাস করত। তারা এগুলোকে বলতো মিসাইল সিটি। কিছুটা সময়ের জন্য পরিকল্পনাটি দুর্দান্ত মনে হয়েছিল, তারপর এক সপ্তাহেরও কম সময়ে সবকিছু ভেঙে পড়তে শুরু করল। প্রথমে যা বুঝতে হবে তা হলো, ইরান একটি বা দুটি ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করেনি, তারা তৈরি করেছিল ডজন ডজন ঘাঁটি। উত্তরে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণে সিরাজের কাছের মরুভূমি পর্যন্ত ছড়িয়ে থাকা এক বিশাল ভূগর্ভস্থ সামরিক দুর্গের নেটওয়ার্ক। এগুলো সাধারণ অর্থে বাংকার ছিল না, এগুলো ছিল পুরো দস্তুর শহর, রক্ষণাবেক্ষণ এলাকা, জ্বালানি ডিপো, ক্ষেপণাস্ত্র পরিবহনের জন্য অভ্যন্তরীণ রেল সিস্টেম, কমান্ড রুম এবং সামরিক ট্রাক চলাচলের উপযোগী প্রশস্ত সুড়ঙ্গ নেটওয়ার্ক সহ একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ ইকোসিস্টেম। 2025 সালের মার্চ মাসে ইরান নিজেই এমন একটি স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করে, যেখানে সিনিয়র কমান্ডাররা ক্ষেপণাস্ত্র বোঝাই ট্রাকে ঠাসা দীর্ঘ জানালাবিহীন করিডরে অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন। বার্তাটি ছিল সুচিন্তিত, আমরা অজেয়। কৌশলটি কাগজে কলমে যুক্তিসঙ্গত ছিল। ক্ষেপণাস্ত্র ভূগর্ভে লুকিয়ে রাখো, স্যাটেলাইট থেকে আড়াল করো, বিমান হামলা থেকে রক্ষা করো। কিন্তু কেউ যদি তোমার ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করতে চায়, তাহলে তাকে একই সাথে ডজন ডজন ভূগর্ভস্থ দুর্গ ধ্বংস করতে হবে। কেউ কি সেটা পারবে? 28 ফেব্রুয়ারি সংঘাত যখন চরমে পৌঁছালো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করল। প্রথম 48 থেকে 72 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটল যা বেশিরভাগ বিশ্লেষক পুরোপুরি অনুমান করতে পারেননি। ইরান সম্পূর্ণভাবে আকাশপথের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। প্রতিটি ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যাটারি, রাডার সিস্টেম, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক, এমন সব কিছু যা বিমান অভিযানকে বিপজ্জনক করে তুলত, তা পদ্ধতিগতভাবে ধ্বংস করা হলো। আমেরিকান ও ইসরায়েলি বিমান ইরানের আকাশসীমায় প্রায় অবাধে উড়তে শুরু করল, আর তখনই মিসাইল সিটিগুলো দুর্গ হওয়া বন্ধ করে ফাঁদে পরিণত হলো। সমস্যাটা ছিল এখানে, ভূগর্ভস্থ বাংকার ভেতরের জিনিস রক্ষা করে, কিন্তু ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হলে সেটাকে বাইরে আনতে হবে। যে মুহূর্তে কোনো ইরানি লঞ্চার গুলি ছোড়ার জন্য সুড়ঙ্গের মুখ থেকে বেরোলো, সেটা দৃশ্যমান হয়ে গেল। আর মার্কিন নজরদারি বিমানগুলো ধীর গতির কিন্তু অসাধারণ সেন্সার প্যাকেজে সজ্জিত ইতিমধ্যেই আকাশে চক্কর দিচ্ছিল, অপেক্ষায় ছিল। কৌশলটা প্রায় মধ্যযুগীয় সরলতার ছিল। দুর্গে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই, শুধু ফটকের বাইরে অপেক্ষা করো। সিরাজের কাছে স্যাটেলাইট চিত্র দেখালো সুড়ঙ্গের প্রবেশমুখ থেকে মাত্র কয়েক মিটার দূরে ধ্বংস হওয়া ইরানি লঞ্চারের ধোঁয়াটে ধ্বংসাবশেষ। একটি ছবিতে দেখা গেল লালচে ধোঁয়া নাইট্রিক অ্যাসিড লিক করছে এমন একটি ক্ষেপণাস্ত্র থেকে, যার ট্রাক ছোড়ার সুযোগ পাওয়ার আগেই আঘাত করা হয়েছিল। ইস্পাহানের কাছে একটি ছবিতে দেখা গেল একটি ঘাঁটির পাশের রাস্তায় এগিয়ে আসছে একটি ইরানি লঞ্চার, পাশে একটি তাজা গর্ত, প্রায় আঘাত করা বিমান হামলার চিহ্ন। পরের দিন সেই সুড়ঙ্গের প্রবেশপথগুলো ব্যাপক বোমাবর্ষণে বন্ধ করে দেওয়া হলো। মিসাইল সিটিগুলো আর ইরানের অস্ত্রভাণ্ডার লুকিয়ে রাখছিল না, বরং সেগুলো পরিচিত অবস্থানে, পর্যবেক্ষণযোগ্য ভূখণ্ডে সীমিত প্রস্থানপথ সহ ক্ষেপণাস্ত্রগুলোকে একত্রিত করছিল। এবার আসল চমকের জায়গায় আসা যাক। পেন্টাগন এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দারা বছরের পর বছর ধরে এই প্রতিটি স্থাপনার মানচিত্র তৈরি করেছিল। প্রতিটি সুড়ঙ্গের প্রবেশপথ, প্রতিটি ভূ উপরিস্থ স্থাপনা, প্রতিটি প্রবেশ এবং প্রস্থানের রাস্তা। ইসরায়েলের এলিট সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিট ইরানের সামরিক যোগাযোগ আটকাচ্ছিল, আর ভিজুয়াল ইন্টেলিজেন্স বিভাগ বছরের পর বছরে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করছিল। মিলিতভাবে তারা ইরানের ভূগর্ভস্থ নেটওয়ার্কের এতটাই বিস্তারিত টার্গেট ম্যাপ তৈরি করেছিল যে যুদ্ধ শুরু হলে হামলা পরিকল্পনাকারীদের খুঁজতে হয়নি, তারা আগে থেকেই জানত কোথায় যেতে হবে। এই গোয়েন্দা অভিযানই শেষ পর্যন্ত পুরো সংঘাতের অন্যতম সাহসী হামলার দিকে নিয়ে গেল। ইসরায়েলি বিমান সর্বোচ্চ নেতা খামেনির গোপন ভূগর্ভস্থ বাংকারকে ধ্বংস করে দিল। তেহরানের কেন্দ্রস্থলে কয়েদ ব্লক জুড়ে বিস্তৃত একটি কমান্ড কমপ্লেক্স, 50টি বিমান, 100টিরও বেশি অস্ত্র। খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হলেন। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল বোমাগুলো নিজেই। ইরানের সুড়ঙ্গগুলো যখন প্রচলিত হামলার নাগালের বাইরে চলে যাচ্ছিল, যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার গোলাবারুদ ব্যবহার করল। শক্তিশালী ইস্পাত আবরণে তৈরি এই অস্ত্রগুলো ভূপৃষ্ঠে বিস্ফোরিত হওয়ার জন্য নয়, বরং কংক্রিট, মাটি ও পাথরের স্তর ভেদ করে কাঠামোর ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটানোর জন্য। জিপিএস গাইডেড সিস্টেমের সাথে মিলিয়ে এই অস্ত্রগুলো অনেক উঁচু থেকে ছোড়া সত্ত্বেও মাইল দূর থেকে একটি সরু সুড়ঙ্গের প্রবেশমুখে আঘাত করতে পারত, আর সীমাবদ্ধ ভূগর্ভস্থ জায়গায় বিস্ফোরিত হলে পরিণতি ছিল বিধ্বংসী। আমেরিকান সেন্ট্রাল কমান্ড জানালো যে যুদ্ধ শুরুর মাত্র 4 দিনের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 86% কমে গেছে। জয়েন্ট চিফসের চেয়ারম্যান পরে কনফার্ম করলেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা তার সর্বোচ্চ থেকে 90% কমে গেছে। এক সপ্তাহেরও কম সময় মিসাইল সিটিগুলো কার্যত পঙ্গু হয়ে গেল। ইরান বছরের পর বছর ধরে এমন একটি সামরিক কৌশল গড়ে তুলেছিল যা তারা বিশ্বাস করত নিখুঁত, এত গভীরে পুঁতে রাখা যে কোনো শত্রু স্পর্শ করতে পারবে না। মিসাইল সিটিগুলো শুধু সামরিক স্থাপনা ছিল না, এগুলো ছিল একটি দর্শন। ধারণাটি ছিল মাটির নিচে অদৃশ্য হয়ে নিজেকে অজেয় করে তোলা যায়, কিন্তু ত্রুটিটা সবসময় ছিল মাটির নিচ থেকে যুদ্ধ
জেতা যায় না, শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্রগুলোকে বাইরে আসতেই হবে। আর যখন সেই লঞ্চারগুলো আলোর দিকে এগিয়ে এলো, চোখগুলো তখন আগে থেকেই অপেক্ষায় ছিল। শিক্ষাটা শুধু ইরানের জন্য নয়, এটা দেখিয়ে দেয় কি হয় যখন দশকের পর দশকের সামরিক কৌশল, আধুনিক নজরদারি, নির্ভুল অস্ত্র এবং দীর্ঘমেয়াদী গোয়েন্দা সংগ্রহের সাথে সংঘর্ষে আসে। চিরন্তনের জন্য তৈরি কাঠামো দিনের মধ্যে অপ্রচলিত হয়ে যেতে পারে। মিসাইল সিটিগুলো এখনও আছে, অনেকগুলো মাটির নিচে অক্ষতই রয়েছে, কিন্তু বন্ধ সুড়ঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র যা কেউ ছুটতে পারবে না, সেটা আর কোনো প্রতিবন্ধক নয়, সেটা শুধু একটি অত্যন্ত ব্যয়বহুল কবর।